প্রধান বিচারপতিকে চ্যালেঞ্জ করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির চিঠি 3 দিনের শুনানিতে নিজেকে খালাসের বাজি খুলনার বিকাশের। মানবিক দিক বিবেচনা করা যেতে পারে বলছেন আইনজীবী। শ্রমিক ঠকানোর মামলাকে টানা হেঁচড়া উল্লেখ করে ডক্টর ইউনূস বললেন, বহির্বিশ্বে ক্ষুণ্ণ হচ্ছে দেশের মর্যাদা। বক্তব্যকে ঔদ্ধত্যপূর্ণ বলে বলছে রাষ্ট্রপক্ষ। আরও 1.5 মাসের জামিন। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। সিনেমার গল্পকেও হার মানালো বাস্তবতা। বন্ধু আখতারুজ্জামান শাহীনের পরিকল্পনায় চরম নৃশংসতার শিকার হলেন এমপি আনোয়ারুল আজিম আনার। 2-3 মাস আগে রাজধানীর গুলশান ও বসুন্ধরায় শাহীনের ফ্ল্যাটে হয় হত্যার ছক। পরিকল্পনা অনুযায়ী কলকাতার ট্রিপ্লেক্স ফ্ল্যাটে খুনের পর লাশ টুকরো করে হলুদ মেখে সরানো হয় ট্রলিতে, আর তাই মরদেহ উদ্ধারের সম্ভাবনাও কম। ঢাকায় গ্রেফতার শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ ফয়সাল ও মাস্টার মাইন্ড শাহীনের বান্ধবী শিলাস্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তাকে হত্যা করার জন্য মূলত তাদের প্ল্যানটা ছিল প্রায় 2-3 মাস যাবত। তারা এই প্ল্যানটা করে আসছিল তাকে মেরে ফেলবে। মানে যে এখানে যে মাস্টার মাইন্ড, তার বাসাটা হচ্ছে গুলশানের একটি বাসা, আরেকটি বাসা হচ্ছে বসুন্ধরা। এই 2টি বাসাতেই মানে অনেক দিন যাবতেই প্রায় 2 মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দিবে। প্রথমে তারা একটি বাসা ভাড়া নেই সেখানে 25 তারিখ, এবং সেই বাসা ভাড়া এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে গিয়ে 30 তারিখ উঠবে, এবং তারা সেই মোতাবেকই মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা, তিনি এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন, যিনি করবেন উনি এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড, তারা 3 জনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা। ওইখানে আরও 2 জনকে তারা হায়ার করে, অর্থাৎ এই বাসাতে আসা যাওয়া করবে এই 2 জনকে তারা ঠিকঠাক করে দেয়। এর মধ্যে একজন মানে জিহাদ অথবা জাহিদ, আর একজন হলো সিয়াম, ওইখানে ঠিক করে দেয়। তারপরে উনি যে মাস্টার মাইন্ড, উনি সেখানে সব কিছু ঠিক করে কোন গাড়িটা ইউজ হবে, কাকে কত টাকা দিতে হবে, সেগুলি ঠিকঠাক করে কারা কারা থাকবে এই অপরাধটা সংগঠিত সবাইকে 5-6 জনকে রেখে উনি আবার 10 তারিখ উনি চলে আসছেন, বাংলাদেশে চলে আসছেন। 13 তারিখ ওনাকে প্রথমে একটা সাদা গাড়িতে করে ফয়সাল নামে একজন ব্যক্তি তাকে একটা সাদা গাড়িতে রিসিভ করার পরে ওনাকে সেখান থেকে নিয়ে আর কত দূর গেলেই সেখানে যে মূল হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে উনি আর হচ্ছে আমাদের ভিকটিম আর ফয়সাল এই গাড়িতে উঠে, আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা, সে বিষয়ে কিছুই জানে না, সে জাস্ট ক্যারিয়ার হিসেবে তাদেরকে নিয়ে ওই বাসায় যায়। জিহাদ অথবা জাহিদ এবং সিয়াম তারা আগে ভিতরে ছিল, সেটা 13 তারিখ 2:51 মিনিটে তারা সবাই ঢুকেছে, এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু মানে এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে, এবং সেটা একটা সুটকেসে করে, গ্রে কালারের সুটকেসে করে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ, এরা 2 জন 2টা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল, ওইখানে গিয়ে সিয়াম জাহিদ ভারতীয় একজন ড্রাইভার, সেই ড্রাইভারটা হয়তো জানেও না কি নিয়ে তারা চলে যায়। এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে, যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা করে নিয়েছেন। যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনছি, এটা মশলা তো মাংস, এরকম সেটা এটাকে, অর্থাৎ উদ্দেশ্যটা ছিল যে মানে এমনভাবেই গুম করা হবে তাকে যেন কেউ কোনো দিন তার অস্তিত্ব না পায়। অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশে চলে আসবে, এবং ঠিকই 15 তারিখ মূল যে আমাদের কাছে আছে উনি এবং তার যে গার্লফ্রেন্ডটা গেছিল 30 তারিখ, এই 2 জন তারা বাংলাদেশে চলে আসে। 16 তারিখ মুস্তাফিজ চলে আসে। এভাবে পর্যায়ক্রমে
ওরা যখনই বাংলাদেশে ঢুকে পড়েছে ঠিক তখনই যে মাস্টার মাইন্ড উনিও 10 তারিখে চলে আসছিল, ওরা যখন বাংলাদেশে একে একে ঢুকে পড়েছে উনি তারপরে বিস্তা এয়ারলাইন্সে দিল্লি থেকে 2 ঘন্টা ট্রানজিট নিয়ে উনি কাঠমান্ডু থেকে ওইখান থেকে অন্য কোথাও চলে যেতে পারে এবং চলে গেছে। আমরা যারা তদন্তকারী কর্মকর্তা, মানে 18 তারিখ তো একটা জিডি হয়েছে, গোপাল বিশ্বাস তার কলকাতা পুলিশের কাছে জিডি করেছে এবং আপনারা দেখবেন সেইগুলিতে তারা তাদের মোবাইলগুলিতে বিভিন্ন ধরনের মেসেজ দিয়েছে, অর্থাৎ ভিকটিমের মোবাইল থেকেই কোনো সময় দেখা গেছে গোপাল বিশ্বাসের কাছে একটা রিং দিয়েছে, কোনো সময় বাংলাদেশের একজনের কাছে রিং দিয়েছে, কোনো সময় বিহার থেকে রিং দিয়েছে এবং কলকাতা যে নাম্বার থেকেও রিং দিয়েছে এবং অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে ভিকটিম কিন্তু এখনও ঠিক আছে এবং সে সর্বশেষ একটা মেসেজ পাঠিয়েছে, মানে 18 তারিখের পরে মেসেজটা ছিল এরকম যে আমি দিল্লি যাচ্ছি, আমি দিল্লির সরাসরি অমিত শাহের সাথে আমার সাক্ষাৎ হবে এবং মাননীয় আমাদের দেশের প্রধানমন্ত্রী যাবে সেখানে তার মন্ত্রী পাওয়ার বিষয় নিয়ে কথা হবে। সেই মেসেজগুলি যখন আমরা পেলাম আমার তখনই সন্দেহ হচ্ছিল যে এরা আসলে মানে অপরাধীরা অপরাধ করে ডিভাইসের মাধ্যমে তারা অপরাধ তদন্তকারী সংস্থাগুলিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া এবং তারা যখন তাদের নাম গন্ধ যেন না থাকে। এমপি আনোয়ারুল আজিম হত্যার ঘটনা তদন্তে কলকাতার পুলিশের একটি টিম কিছুক্ষণের মধ্যে ঢাকায় আসছে। বিস্তারিত জানাতে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার আতাউল কাউসার, সরাসরি যাচ্ছি তার কাছে। জি, যেমনটি এর আগে ডিবি প্রধান হারুনুর রশিদ আমাদের জানিয়েছিলেন যে তারা এবং কলকাতার পুলিশ তারা উভয়ই সহযোগিতামূলক মনোভাব নিয়ে একে অপরকে সহযোগিতা করছেন এই পুরো বিষয়টির রহস্য উদ্ঘাটনে। আর সে কারণেই আজকে কলকাতা থেকে পশ্চিমবঙ্গের পুলিশের একটি টিম তারা বাংলাদেশে আসার কথা রয়েছে এবং আমরা যতটুকু জানি যে তারা ইতিমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন, যে কোনো সময় গোয়েন্দা পুলিশ কার্যালয়েও তারা এসে হাজির হবেন এবং সেক্ষেত্রে আমরা যদি সুযোগ পাই আমরা তাদের কাছে জানতে চাবো আসলে তারা কি উদ্দেশ্য নিয়ে বাংলাদেশে এসেছেন। যতটুকু আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি, যেহেতু হত্যাকাণ্ডটি কলকাতায় সংঘটিত হয়েছে, অর্থাৎ প্লেস অফ অকারেন্সটা পিও আমরা যেটাকে বলি সেটি ছিল কলকাতায়, তো সেক্ষেত্রে কলকাতার পুলিশের একটি বিশেষ তদন্ত গুরু দায়িত্ব পড়ে যায় যে তারা আসলে মূল বিষয়টি উদ্ঘাটনের চেষ্টা করেন। তো যার প্রেক্ষিতেই কলকাতার পুলিশ আজ বাংলাদেশে আসছেন এবং কিভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে যতটুকু গোয়েন্দা পুলিশ প্রধান আমাদের জানিয়েছেন যে মাত্র আধা ঘন্টার মধ্যেই পুরো হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে এই কিলিং মিশনে অংশ নেওয়া মোট 6 জনের বিষয় আমরা জানতে পেরেছি এবং তাদের পরিচয়ও তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন যে মূল যে হত্যাকারী তার নাম তিনি ইন্ডিয়ায় ব্যবহার করেছেন আমানুল্লাহ আমান নামে, যদিও তার প্রকৃত নাম শিমুল ভুইয়া। তিনি খুলনার অর্থাৎ একটি চরমপন্থী দলের নেতা ছিলেন, তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল, একাধিক মামলায় তিনি দণ্ডপ্রাপ্ত আসামিও ছিলেন এবং তার আরেক সহযোগী তানভীর ভুইয়া তিনিও ছিলেন। মোস্তাফিজ নামে একজনের নামও আমরা পেয়েছি এবং এই পুরো কিলিং মিশনে মোট 6 জনের মধ্যে একজন কিন্তু নারী ছিলেন, তার নাম সেলেস্তা রহমান। এবং যতটুকু আমরা জানতে পেরেছি গোয়েন্দা পুলিশ প্রধান আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে এই হত্যাকাণ্ডটি যিনি অর্থের বিনিময়ে ঘটিয়েছেন, অর্থাৎ মূল যিনি পরিকল্পনাকারী সংসদ সদস্য আনোয়ারুল আজিমের এক সময়কার ব্যবসায়িক পার্টনার, এক সময়কার বন্ধু, তার নাম আখতারুজ্জামান শাহিন, যিনি পলাতক, যিনি ইন্ডিয়া থেকেই পালিয়ে গিয়েছেন, বাংলাদেশে তিনি আর ফেরত আসেননি। তার একজন গার্লফ্রেন্ড ছিল যার নাম সিরাস্তা রহমান। তিনি এই 6 জনের কিলিং মিশনের মধ্যে একজন নারী ছিলেন এবং গোয়েন্দা প্রধান বলছেন যেটা কি কোনো হানি ট্র্যাপ ছিল কিনা বা অন্য আসলে কি ধরনের বিষয় ছিল, এই মেয়েটির কি ভূমিকা ছিল তা পুরো তদন্ত শেষে তারা আমাদেরকে জানাতে পারবেন। তো যেমনটি বলছিলাম যে বাংলাদেশ পুলিশ এবং কলকাতার পুলিশ উভয়েই একসাথে এই পুরো বিষয়টি তদন্ত করে রহস্য উদ্ঘাটন করবে, এমনটি আমাদের জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান। তো এই তদন্তের বিষয়ে এবং এখন পর্যন্ত যা হয়েছে তা নিয়ে এই ছিল সর্বশেষ আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মিন্টো রোডে। এদিকে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গে জুবায়ের নামে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত সাদা গাড়ি জব্দ করেছে সিআইডি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী ক্যাব চালককেও জিজ্ঞাসাবাদ করে বলে জানা গেছে। হত্যার রহস্য উদ্ঘাটনে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও কলকাতা পুলিশ সহ কয়েকটি টিম কাজ করছে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য।
আনার হত্যার পর তাকে কিভাবে কতগুলো টুকরো করে এই যে 3টে ট্রলি ব্যাগে করে বাইরে পাচার করা হয়েছিল, কোথায় পাচার করা হয়েছিল। বলা হচ্ছে যে এখানে এক্সেস মল একটা রয়েছে নিউ টাউনের, এই এমপি যেখানে ছিলেন সেই আবাসন থেকে খানিকটা আধা কিলোমিটার দূরের এক্সেস মলে এই গাড়িটা কিছুক্ষণ সময় দাঁড়িয়ে ছিল, 5 মিনিটের সময় ছিল। তখন এই ভেতরে যে 3 জন ছিল তারা নিজেদের মধ্যে কথোপকথন করছিল এবং তারপর কিছুটা দূরে গিয়ে, সেখান থেকে আবার আধা কিলোমিটার দূরে গিয়ে এখানে রবি তীর্থ বলে একটা জায়গা আছে, রবি তীর্থের সামনে আবারও গিয়ে 3 জন কিছু সময় এই গাড়িটাকে দাঁড় করিয়ে কথাবার্তা হয় এবং তারপর গাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে গাড়ি থেকে 3 জনই ট্রলি নিয়ে নেমে যায় এবং সেখানে একটি খালের সামনে, নিউ টাউনের একটি খালের সামনে এই গাড়িটি, অর্থাৎ এই WB04 Z5839 এই গাড়িটি কিন্তু খালের সামনে দাঁড়ায় এবং তারা কিন্তু 3 জনই ট্রলি ব্যাগে করে হাতে নিয়ে তারা কিন্তু নেমে যায়। তো সব মিলিয়ে এমপি আনার হত্যার পর তাকে তার দেহ ব্যবচ্ছেদ করে কিভাবে কোথায় ফেলা হলো সেই তদন্তের অনেকটাই কিন্তু কিনারায় পৌঁছে গিয়েছেন সংশ্লিষ্ট দায়িত্বশীল গোয়েন্দারা। খুব শিগগিরই তারা জনমনে যে এত সময় পর্যন্ত যে কৌতূহল তৈরি হয়েছে সেই কৌতূহলের অবসান ঘটাতে পারবেন বলে কিন্তু সংশ্লিষ্টরা মনে করছেন। নিউ টাউন থানা থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। জট খুলছে এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের। খুনের পর খণ্ডিত লাশ গুমে ব্যবহার হওয়া সাদা গাড়ি খুঁজে পেয়েছে পশ্চিমবঙ্গের গোয়েন্দারা। এছাড়া জোবায়ের নামে একজনকে জিজ্ঞাসাবাদও চলছে। ঘটনার বিস্তারিত জানাতে কলকাতায় নিউ টাউন থানার সামনে আছেন রিপোর্টার সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, গাড়িটি উদ্ধার হয়েছে এবং সঙ্গে গাড়ির চালককেও কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গাড়ির চালক এই মুহূর্তে আমি যেখানে নিউ টাউন থানার সামনে রয়েছি, নিউ টাউন থানাতেই কিন্তু গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে আরেকজন সন্দেহভাজনকে যে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জুবায়ের, তাকে নিয়ে কিন্তু আরক্ষা ভবন, অর্থাৎ সেখানে কিন্তু সিআইডি আধিকারিক সহ গোয়েন্দা কর্মকর্তারা সেখানে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদের মুখে কিন্তু জুবায়ের বলা হচ্ছে, এই জুবায়ের জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু আসল রহস্য, অর্থাৎ কোথায় ঠিক ট্রলিগুলো কোথায় ফেলা হয়েছে, তার সঙ্গে সাইম বলে যাকে অ্যারেস্ট করা হয়েছে বা আটক করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম ইতিমধ্যেই সংবাদ প্রকাশ করা হচ্ছে। এই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি নিশ্চিত করা যায়নি, কারণ সাইম আদৌ গ্রেপ্তার হয়েছে বা তাকে আটক করা হয়েছে বা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এইটুকু নিশ্চিত করা হয়েছে, জুবায়ের বলে একজন, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সরাসরি এই এমপি আনারের মরদেহকে যেটি কেটেছেন, সরাসরি যে সেই জুবায়েরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যে গোয়েন্দাদের সামনে এসেছে। তাকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কিন্তু গ্রেপ্তার দেখানো হয়নি আরক্ষা ভবনে। এখনো পর্যন্ত সকাল থেকে দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং গোয়েন্দারা মনে করছেন যে এই যে 3টি ট্রলিতে করে যে দেহাংশ, এমপি আনারের দেহাংশ, ছিন্ন ভিন্ন দেহাংশ, সেটি হয়তো কোথাও কোনোভাবেই আজকে যে কোনোভাবেই কিন্তু আজকে সেগুলো হয়তো সেই দেহাংশ উদ্ধার করা সম্ভব হবে। গোয়েন্দাদের তৎপরতা শুধুমাত্র কলকাতার মধ্যে সীমাবদ্ধ নয়। আপনারা জানেন যে ইতিমধ্যেই একটি বিশেষ দল বাংলাদেশের পৌঁছানোর কথা, ইতিমধ্যে হয়তো তারা সেখানে পৌঁছেও গিয়েছেন। সব মিলিয়ে গোয়েন্দাদের তৎপরতা কিন্তু এখানে তুঙ্গে। দফায় দফায় আরক্ষা ভবনে বিধাননগরের যে পুলিশ কমিশনার, সেখান থেকে বিধাননগরের সিপি সেখানে গিয়েছেন এবং সিআইডি, ডিআইজি এবং সিআইডি আইজি পদমর্যাদার গোয়েন্দা কর্মকর্তারাও কিন্তু এই জুবায়েরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং জুবায়ের, যেটি জানতে পারা গেছে, জুবায়ের পরিষ্কার করে এখনো পর্যন্ত ঠিক কোন লোকেশনে এই ট্রলির ব্যাগগুলোকে ফেলা হয়েছে সেটি এখনো ডিসক্লোজ করেনি এবং সেটা করলেই কিন্তু তাকে নিয়ে অভিযানে নামবে গোয়েন্দারা এবং তারপর কিন্তু নির্দিষ্টভাবে একটি কিনারা গোয়েন্দাদের যে এত সময় পর্যন্ত যে রহস্য সেটি কিন্তু ভেদ করা সম্ভব হবে বলে। তবে এখনো পর্যন্ত অফিসিয়ালি গোয়েন্দা কর্মকর্তারা মিডিয়ার সামনে সাংবাদিকদের কোনো ধরনের ব্রিফিং করেননি। তবে তারা আশা প্রকাশ করছেন যে খুব শিগগিরই এমপি আনারের মৃতদেহের খণ্ডিত অংশ বা কোনো অংশ বিশেষ হয়তো তারা উদ্ধার করতে পারবেন। তো এই ছিল আমার কাছে এমপি আনার হত্যার পর তার দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে কোথায় ফেলা হয়েছে সে সংক্রান্ত যে কৌতূহল তৈরি হয়েছে, এই সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতা।
এমপি আনোয়ার যদি অপরাধের সঙ্গে জড়িত থাকতেন তাহলে এতদিন গণমাধ্যম কেন তার বিরুদ্ধে সরব হয়নি, এমন প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, আনারকে তৃতীয়বার মনোনয়ন দেওয়া হয়েছিল তার জনপ্রিয়তার জন্য। তিনি কোনো অপকর্মে জড়িত থাকলে তা তদন্তে বের হয়ে আসবে। সংসদ সদস্য কলকাতায় মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। আপনারা কি তিনবার তিনি জাতীয় সংসদের এমপি নির্বাচিত হয়েছে, তখন আপনারা কি এই তথ্যটি পেয়েছিলেন? এখন ভারতীয় সাংবাদিকরা কোন তথ্য আনলো সেটার উদ্ধৃতি দিচ্ছেন কেন? আপনারা তো এই দেশের নাগরিক। সে যদি অপরাধী হয়, সে অপরাধটা আপনাদের অনুসন্ধানী প্রতিবেদনে কেন এলো না? ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্য আরোহীদের মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করল বাংলাদেশ। সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব বেসরকারি ভবন ও বিদেশে থাকা বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একই সঙ্গে নিহতদের আত্মার শান্তি কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে শোক জানাতে ইরান দূতাবাসে যান মির্জা ফখরুল। এ সময় দূতাবাসে রাখা শোক বইতে স্বাক্ষর করেন তিনি। মির্জা ফখরুল বলেন, এই মুহূর্তে বিশ্বে যখন অভিজ্ঞ রাজনৈতিক নেতার প্রয়োজন, তখন তার মতো এমন একজন অভিজ্ঞ রাজনীতিকের এভাবে মৃত্যু কাম্য নয়, যা বিশ্বের শান্তির জন্য হুমকির। আমরা আমাদের দলের পক্ষ থেকে ইরানের জনগণ, সরকার এবং ইরানের প্রেসিডেন্টের পরিবার, আত্মীয় স্বজন, পররাষ্ট্রমন্ত্রীর পরিবার, আত্মীয় স্বজন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তারা যেন এই শোক সহ্য করতে পারেন এবং ইরানের জনগণ যেন এই শোকের সময়ে তারা তাদের যে স্থির যে সিদ্ধান্তগুলো, তাদের বিশ্ব রাজনীতিতে তাদের যে অবদান এবং তাদের নিজস্ব রাষ্ট্রে যে ভূমিকা, তারা যেন অক্ষুণ্ণ রাখতে পারেন। নির্জন কারাগারে বসে প্রধান বিচারপতিকে চ্যালেঞ্জ করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি। নিজে 3 দিন শুনানি করে নিজেকে খালাস করতে না পারলে গলায় ফাঁসির দড়ি নিতে প্রস্তুত বলেও জানান ওই আসামি। মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিকাশ চন্দ্র বিশ্বাস খুলনা জেলা কারাগারের কনডেম সেলে রয়েছেন। বিভিন্ন দফতরে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন স্ত্রী রিমা বিশ্বাস। একজন ব্যক্তি যখন অথই সাগরে পড়ে যায়, কোনো কুল কিনারা পায় না, তখন যদি চোখের সামনে একটি পাতা ভাসে, তখন সেই পাতা ধরে বাঁচার চেষ্টা করে। আমি তদ্রূপ একজন সাগরে পড়ে যাওয়া কুল কিনারা হারানো পথিক। জানি না আমার এই আর্তনাদ কেউ আমলে নেবে কিনা। গরিবের চোখের পানি কেউ বুঝতে চায় না। গরিব মানে একটা অভিশপ্ত জীবন। আমার এই আর্তনাদ শোনার মতো কেউ কি নেই? একটিবার উচ্চ আদালতের কাঠগড়ায় আমাকে দাঁড় করানোর ব্যবস্থাটা করিয়ে দিন। আমাকে একটু দয়া করুন। আমি চ্যালেঞ্জ করে বলছি, 3 দিন নিজে শুনানি করে নিজেকে নির্দোষ প্রমাণ করে দেব। খুলনা জেলা কারাগার থেকে স্ত্রী রিমা বিশ্বাসের মাধ্যমে এই চিঠিটি বিভিন্ন দফতরে পাঠিয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বিকাশ চন্দ্র বিশ্বাস। চিঠিটি প্রধান বিচারপতির কাছেও পাঠানোর কথা জানিয়েছেন তার স্ত্রী। 6 পৃষ্ঠার চিঠিতে ঘুরে ফিরে নিজেকে নিরাপরাধ দাবি করেছেন তিনি। 3 দিনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে ফাঁসি বরণ করে নিতে প্রস্তুত বলেও জানান কয়েদি বিকাশ। আমি কোনোভাবেই এই মামলায় জড়িত না। একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া মানে শুধু ওই ব্যক্তিকে নয়, তার পুরো পরিবারকে মৃত্যুদণ্ড দেয়া। আমি যদি আমার মামলা নিজেই শুনানি করে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হই, তাহলে উচ্চ আদালত যেন আমাকে দ্রুত ফাঁসি কার্যকরের নির্দেশ দেন। সে এই মামলায় কোনো জড়িত না, নাই তো আমরা 3 দিনে কেন প্রমাণ করতে চাবো? আমরা যদি অন্যায় করব, তাহলে আমার স্বামী কেন 3 দিনে প্রমাণ করতে চায়?
কারাগারে মৃত্যু যন্ত্রণায় ভোগা স্বামীর এমন মানবিক আবেদন গ্রহণ করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন স্ত্রী। সে যদি কিছু করতো আমি মনেরে বুঝ দিতাম যে অন্যায় করেছে, অন্যায় শাস্তি পাচ্ছে, কিন্তু সে নির্দোষ থেকে তার এইটাই একটা দুঃখ। আসামি নিজেকে নির্দোষ দাবি করবে, এটি স্বাভাবিক। তাহলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিকাশের এমন চ্যালেঞ্জ কি গ্রহণ করার কোনো সুযোগ নেই? কারণ একান্তই যদি মানবিক কিছু থাকে অথবা একজন এই ধরনের কনফিডেন্স থাকে, সেটা মাননীয় প্রধান বিচারপতির কাছে দিয়েছেন। মাননীয় প্রধান বিচারপতি যদি বিশেষভাবে মামলা ফিক্স করে দেন কোনো বেঞ্চকে, সেখানে যদি হিয়ারিং হয় এবং উনি যদি কোনো আইনজীবীকে স্টেট লয়ার থাকে অথবা ওনার নিয়োজিত আইনজীবীকে অ্যালাউ করেন, তাহলে মামলা পর্যালোচনা করা যেতে পারে। হিয়ারিংয়ের পরে বোঝা যাবে যে আইন এবং ঘটনা এই দুইটার যে সম্পৃক্ততা আছে, সেই সম্পৃক্ততার মাধ্যমে উনি আদৌ খালাস পাবেন কি পাবেন না। জেলখানা থেকে পাঠানো চিঠিতে কারাগারের সিল রয়েছে, যদিও চিঠির সত্যতা নিশ্চিত করেনি কারা কর্তৃপক্ষ। মাদক মামলায় 2021 সালের 7 অক্টোবর মৃত্যুদণ্ড হয় বিকাশ চন্দ্র বিশ্বাসের। মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামির এমন চ্যালেঞ্জে ধারণা হতেই পারে ওই আসামি নির্দোষ। আইনজীবীরা বলছেন সরকার এবং বিচার বিভাগের উচিত তার মামলার কাগজপত্র পর্যালোচনা করে বিষয়টি খোলাসা করা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বিকাশ চন্দ্র বিশ্বাসের মামলাটি শেষ হয়ে থাকলে আপিল দায়ের ছাড়া আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। রংপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। যদি মামলাটি শেষ হয়ে থাকে তার পথ একটি হচ্ছে আপিল দায়ের করা, এর বাইরে আর কোনো সুযোগ। ন্যায় বিচার মানুষের মৌলিক অধিকার, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি নাগরিক রাষ্ট্রের যাতে ন্যায় বিচার পায়, আমাদের সংবিধান সেটিকে গ্যারান্টি করেছে। ফের পেছালো শ্রমিক ঠকানোর মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের আপিল শুনানি। 4 জুলাই পর্যন্ত জামিনে থাকবেন তিনি। মামলাকে দুর্যোগের সঙ্গে তুলনা করে ডক্টর ইউনূস বলেন এতে বহির্বিশ্বে দেশের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। এদিকে সাজাপ্রাপ্ত আসামির এমন বক্তব্যকে ঔদ্ধত্যপূর্ণ বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তিনি বলেন তার উপর দেশের মর্যাদা নির্ভর করে না। আবারও পেছালো শ্রমিক ঠকানোর মামলায় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের আপিল শুনানি। হাইকোর্টের আদেশের কপি আদালতে না পৌঁছানোই এগোচ্ছে না মামলার কার্যক্রম। বৃহস্পতিবার জামিনের মেয়াদ বাড়াতে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 আসামি। কয়েকবারের ধারাবাহিকতায় এদিনও বাড়ানো হয় তার জামিনের মেয়াদ। 4 জুলাই পুনরায় তাকে হাজির হওয়ার দিন ধার্য করা হয়েছে। এজলাস থেকে বের হয়ে অধ্যাপক ইউনূস বললেন কোন ক্ষোভে তাকে টানাহেঁচড়া করা হচ্ছে তা তিনি জানেন না। এর জন্য তিনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, বরং বহির্বিশ্বে মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে বাংলাদেশের। আমি তো আমার কাজ নিয়ে মশগুল ছিলাম, কেউ আমার উপরে রাগ করলো, কেন রাগ করলো, এত রাগ করলো যে আমাকে কাজকর্ম থেকে বিচ্যুত করে দিতে হবে, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কী সে রাগের কারণ সেটা আপনারা বিশ্লেষণ করুন। মানুষ দেখছে যে লোকের সঙ্গে আমি দেখা করার জন্য বসে আছি, সে লোক এখন আদালতের হাজিরা দিয়ে ব্যস্ত আছে, সে আসতে পারতেছে না। কোর্ট মনে হয় অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী 4-7 তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করেছেন, ওই দিন পর্যন্ত বেইল মঞ্জুর করেছে। দণ্ডপ্রাপ্ত আসামির এমন বক্তব্যকে উদ্ধত্যপূর্ণ বলে মনে করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। তিনি বলছেন ইউনূসের ওপর দেশের সম্মান নির্ভর করে না। বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে কথা বলার এটা অধ্যত্বপূর্ণ আচরণ, এটা উনি বলার এখতিয়ার রাখে না। বাংলাদেশের ইমেজের কথা বলছে, তাই কি বাংলাদেশের ইমেজ এটা ডিপেন্ড করে প্রফেসর ইউনূসের উপর? মোটেও না। শ্রম আইন লঙ্ঘনের মামলায় এবছরের 1 জানুয়ারি 6 মাসের কারাদণ্ড হয় অধ্যাপক ইউনূসের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুবাই থেকে ঢাকায় আসা ফ্লাই দুবাই এয়ারলাইন্সের তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করেছেন কাস্টমস ও জাতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি ফ্লাইট। গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অভিযান শুরু করেন জাতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। এ সময় ফ্লাইটে থাকা 2 যাত্রীর ব্যাগ তল্লাশি করে কর্মকর্তারা চার্জার লাইটের ভেতর 46টি স্বর্ণের বার পান। অবশেষে মুক্তিযোদ্ধারা পেলেন বীর মুক্তিযোদ্ধা শব্দ খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র। সকালে নির্বাচন ভবনে 104 জন মুক্তিযোদ্ধাকে বিশেষ এই পরিচয়পত্র তুলে দেওয়া হয়।
দেশের স্বাধীনতা অর্জনে জীবন বাজি রেখে যুদ্ধে গিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধারা। দেশ স্বাধীনের পর দেশের এই বীর সেনাদের নানাভাবে সম্মানিতও করে আসছে দেশ। দেশের বীর মুক্তিযোদ্ধাদের আরও একবার সম্মানিত করল দেশ। এবার তাদের সম্মানে বীর মুক্তিযোদ্ধা শব্দখচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার প্রথম ধাপে ১০৪ জন মুক্তিযোদ্ধা পেলেন বীর মুক্তিযোদ্ধা শব্দখচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র। ২ বছরের বেশি সময় ধরে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে নির্বাচন কমিশনের ভুল বোঝাবুঝির অবসান হওয়ায় বিশেষ এই কার্ড হাতে পেলেন বীর সেনারা। আমি গর্বিত যে মুক্তিযোদ্ধাদের সম্মান বেঁচে থাকতে দেখে গেলাম। আমার আবেদন থাকবে যাতে মুক্তিযোদ্ধারা শেষবারের মতো যে কদিন বেঁচে আছেন যাতে সুন্দরভাবে সম্মান নিয়ে বেঁচে থাকতে পারেন। ঈদুল আজহার আগে পরে ৭ দিন নৌপথে কোরবানির পশু ও পচনশীল পণ্য ছাড়া ফেরিতে সাধারণ ট্রাক পারাপার বন্ধ থাকবে। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রতিমন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে ১৩ থেকে ২৩ জুন পর্যন্ত নৌপথে বাল্কহেড চলাচল বন্ধ থাকবে। বাল্কহেড বন্ধ থাকবে, পণ্যবাহী যে সকল বন্ধ থাকবে, এগুলো একই রকম অ্যাজ ইট ইজ। আপাতত ১৩ থেকে ২৩ 10 দিন করা হয়েছে, এটা আবার পুনর্নির্ধারণ হতে পারে। আমাদের মনিটরিং অনেক আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংস্থাগুলোর কাজে এই ধরনের, এবং মালিকরাও যথেষ্ট আন্তরিক আছেন। যেহেতু সড়কের পরিধি অনেক বেড়ে গেছে পদ্মা সেতু সহ বিভিন্ন নদীর উপরে সংযোগ স্থাপনের কারণে, কাজে আমরা খুবই বেশি কনসার্ন আছি যে যাত্রী সেবা কত বেশি বাড়ানো যায়। ভ্যাট ট্যাক্স আদায়ের নামে এনবিআর হয়রানি করছে উল্লেখ করে তা দূর করার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এদিকে ভোক্তাকে স্বস্তি দিতে মূল্যস্ফীতি মাথায় রেখে বাজেটে এনবিআরকে কর কাঠামো সাজানোর তাগিদ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাজারে পণ্যের সরবরাহ সংকট থেকে মুক্তি পেতে সংরক্ষণে ব্যবসায়ীদের বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী। মাসের পর মাস ডলার সংকটের চাপে থাকা ব্যবসায়ীরা কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না ট্যাক্স ভ্যাট আদায়ের নামে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর হয়রানি থেকে। দীর্ঘদিন ধরেই রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এমন অভিযোগ করছেন দেশের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার ২০২১ প্রদান অনুষ্ঠানে আবারও অভিযোগ তুলে রাজস্ব আদায়ের পুরো প্রক্রিয়াকে অটোমেশন করার দাবি জানান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি। কাস্টমে আমার যখন মাল আসে তখন আমাদের মালগুলি 200-400% আমাদেরকে পেনাল্টি দিতে হয়। এই পেনাল্টির কারণে আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারি না। রাজধানীতে আরেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সামনে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের নানা উদ্যোগের কথা তুলে ধরেন বাণিজ্য প্রতিমন্ত্রী। নিত্যপণ্যের দাম যেন সাধারণ মানুষের ভোগান্তি না বাড়ায় তা মাথায় রেখেই এনবিআরকে কর আরোপের আহ্বান জানান তিনি। আমরা আশা করি এনবিআর এর কাছ থেকে আগামী বাজেটে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় যেন আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস রাখতে পারি, সেই ধরনের একটা যৌক্তিক কর ব্যবস্থা আমরা পাবো। এদিকে কৃষিমন্ত্রীর দাবি, উৎপাদিত পণ্যের 30% নষ্ট হয়ে যায়, যার নেতিবাচক প্রভাব পড়ে বাজারে। এই সমস্যা সমাধানে পণ্য সংরক্ষণে ব্যবসায়ীদের বেশি বিনিয়োগের আহ্বান জানান তিনি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আসছে বাজেটে আর্থিক খাতের বড় ধরনের সংস্কার জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভঙ্গুর দশা সারাতে বাজেটে সুনির্দিষ্ট উদ্যোগ আর সুশাসন দরকার। তারল্য সংকট কাটাতে আসছে বাজেটে সুস্পষ্ট নির্দেশনা চান বিনিয়োগকারীরা। আলতাফ হোসাইনের রিপোর্ট। দেশের ব্যাংক খাতে তারল্য সংকট কতটা প্রকট সম্প্রতি তার নমুনা দেখা গেছে মৌলভীবাজারে। মাত্র 10-20 হাজার টাকা তোলার জন্য দিনের পর দিন ধর্ণা দিলেও গ্রাহককে তা সরবরাহ করতে পারেনি বেসরকারি একটি ব্যাংক। ব্যাংক সহ আর্থিক খাতের এমন দুরবস্থা একদিনে হয়নি। বাংলাদেশ ব্যাংকের তথ্য, 2009 সালে 22,481 কোটি 41 লাখ টাকার খেলাফি ঋণ 2023 সাল শেষে দাঁড়িয়েছে 1,45,633 কোটি টাকায়। 2023-এর সেপ্টেম্বর শেষে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছে 21,658 কোটি টাকা। বিএফআইইউ বলছে, গত 5 বছরে ধরা পড়েছে 1,112টি সন্দেহজনক লেনদেন, যার আড়ালে পাচার হয়েছে দেশের টাকা। এই অবস্থায় ব্যাংক খাতে যেন তারল্য সংকট না বাড়ে আসছে বাজেটে সেদিকে খেয়াল রাখার দাবি ব্যবসায়ীদের। সরকারকে ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়া কমিয়ে
অন্যান্য যে উৎসগুলো আছে সোর্সগুলোর উপরে নজর দেওয়া দরকার। এমন প্রেক্ষাপটে আসছে বাজেটে আর্থিক খাতকে বাঁচাতে খেলাফি ঋণ আদায় এবং অর্থ পাচার রোধে সুনির্দিষ্ট উদ্যোগ দেখতে চান অর্থনীতিবিদরা। সাকসেসটা আনার জন্য আমাদেরকে মন্দ ঋণ, বেনামী ঋণ কমিয়ে তারল্য বাড়িয়ে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের সহায়তা করার কোনো বিকল্প রয়েছে বলে আমার মনে হয় না। সম্প্রতি জোড়াতালি দিয়ে 10টি ব্যাংক একীভূতকরণের কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া উদ্যোগ হোঁচট খেয়েছে। এ বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা আসছে বাজেটে, এমন প্রত্যাশার কথাও জানাচ্ছেন আর্থিক খাত বিশ্লেষকরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কোরবানির বাজার ধরতে যশোরের খামারগুলোতে চলছে পশু হৃষ্টপুষ্ট করার ব্যস্ততা। এবছর চাহিদার থেকে অনেক বেশি পশু পালন করছেন খামারিরা। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। ঈদুল আজহার বাকি আর 1 মাসেরও কম সময়। খামারে খামারে এখন পশু হৃষ্টপুষ্ট করতে ব্যস্ত খামারিরা। চলতি বছর যশোরের ছোট বড় প্রায় 14,135টি খামারে চলছে কোরবানির হাটের জন্য পশু লালন পালন। প্রাকৃতিক ও সুষম খাবার খাওয়ানোর পাশাপাশি করা হয় দিনরাত পরিচর্যা। তবে গোখাদ্যের মূল্য বৃদ্ধির কারণে উদ্বিগ্ন খামারিরা। 15 থেকে 16,000 টাকা এরকম একটা গরুর পিছনে মান্থলি খরচ হয়ে যায়। খাদ্য খাবারের দাম যদি একটু কম হইতো তাহলে মনে করেন যে খামারিরা টিকে থাকতে পারতো আর কি। প্রাণী সম্পদ বিভাগ জানায় চাহিদার তুলনায় অন্তত 30,000 পশু বেশি লালন পালন করা হচ্ছে যশোরে। বৈশ্বিক কারণেই খাদ্যের দাম বেশি, সেই কারণে মাংসের দামটা বেশি। আমরা প্রত্যাশা করছি যে এবার খামারিরা তাদের ন্যায্য মূল্য পাবে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবছর কোরবানির পশুর হাটের জন্য প্রস্তুত করা হচ্ছে 1,26,851টি, আর চাহিদা রয়েছে প্রায় 97,000 পশুর। সময় সংবাদ, যশোর। এবার জানাবো ফুলের মেলার খবর। প্রখর তাপপ্রবাহের মাঝেও প্রকৃতির অপরূপ সাজে সেজে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পাহাড় ঘেরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন নানা রঙের ফুলের মেলা। জারুল, সোনালু ও কৃষ্ণচূড়ার রঙিন আভায় যেন উজ্জ্বল হয়ে উঠেছে শিক্ষাঙ্গন। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মেহরিন রিনি। উত্তরে সোনালুর হলদে আবরণ, পূর্বে বাগানবিলাসের বর্ণচ্ছটা, দক্ষিণে কৃষ্ণচূড়ার লাল দিগন্ত কিংবা কাঠগোলাপের শুভ্রতা। রঙন, গোলাপ, টগর, পাতাবাহার আর কদম তো আছেই, কোথাও উঁকি দিচ্ছে মনোমুগ্ধকর রাধাচূড়াও। বৈশাখ ফুরালে ফুটবে এখানে হিমচাপা। চারিদিকে দিগন্ত জোড়া ফুলের বাহার যেন নিমিষেই মুছে দিয়েছে গ্রীষ্মের রুক্ষতা আর বর্ষার বিষণ্ণতাকে। পাহাড় আর গাছগাছালিতে ভরে উঠেছে নানা রঙের ফুলের সমাহার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই সময়টাতে আমাদের ক্যাম্পাসে বিভিন্ন রকমের ফুল ফোটে, কৃষ্ণচূড়া, সোনালু। অনেক স্টুডেন্টরা এখানে এসে আড্ডা দেয়, পড়াশোনা করে, ছবি তুলে এবং এই ভিউটাকে এনজয় করে। পাহাড়ি পথগুলো ঝরে পড়া ফুল এবং পাপড়িতে নতুন রূপ পেয়েছে। কালো পিচ ঢালা পথ ফুলে ফুলে রঙিন হয়ে ওঠায় মারিয়ে যেতে বিষণ্ণ হয়ে ওঠে যেন মন। ছবি তুলতে বের হই বা মাঝে মাঝে কিছু ভিডিও নেই। সকালবেলা যখন আপনি একা হেঁটে বেরোই আমরা যখন সবাই মিলে, তখন দেখা যায় যে অনেক সুন্দর লাগে ক্যাম্পাসের। সারাদিনের ক্লাস পরীক্ষার ব্যস্ততার মাঝেও ফুলের এই অপরূপ সৌন্দর্য শিক্ষার্থীদের মাঝে নিয়ে এসেছে একরাশ প্রশান্তি। থোকায় থোকায় ফুটে থাকা বাগানবিলাস, সোনালু কিংবা কৃষ্ণচূড়া নিঃস্বার্থভাবে বিলিয়ে দেওয়া এই স্নিগ্ধতা যেন প্রকৃতিরই আশীর্বাদ স্বরূপ। ক্যাম্পাসকে রাঙিয়ে তোলার পাশাপাশি এই ফুলগুলো শিক্ষার্থীদের মানসিক প্রশান্তিরও কারণ। মেহরিন রিনি, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রধান বিচারপতিকে চ্যালেঞ্জ করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির চিঠি। 3 দিনের শুনানিতে নিজেকে খালাসের বাজি খুলনার বিকাশের। মানবিক দিক বিবেচনা করা যেতে পারে বলছেন আইনজীবী। এবং শ্রমিক ঠকানোর মামলাকে টানা হ্যাচড়া উল্লেখ করে ডক্টর ইউনুস বললেন, বহির্বিশ্বে ক্ষুণ্ণ হচ্ছে দেশের মর্যাদা। বক্তব্যকে অধ্যর্থপূর্ণ বলছে রাষ্ট্রপক্ষ। আরও 1.5 মাসের জামিন। এই ছিল সময় সংবাদে। এরপর বাংলার সময় সঙ্গে থাকবেন সজল মিত্র রিচার্ড। ধন্যবাদ মৌটুসী আপনাকে। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।